আজকে আমরা ফুসফুস নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা হৃৎপিণ্ড ও রক্ত নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাস 6-এর 8 নম্বর চ্যাপ্টার পরিবেশ ও বিজ্ঞান তার মানুষের শরীরের ফুসফুস নিয়ে আলোচনা করব। দেখো, এই ফুসফুসটা কোথায় রয়েছে, মানুষের শরীরের কোন অংশে কোথায় ফুসফুস রয়েছে? মুখগহ্বরের শেষ প্রান্তে দেখো শ্বাসনালী রয়েছে। এই শ্বাসনালীর দু প্রান্ত দুটো ভাগ হয়ে গেছে। দেখো, এই দুটো ভাগকে বলা হচ্ছে ক্রোম শাখা, যাকে ইংরেজিতে বলা হয় ব্রঙ্কাস। এই ক্রোম শাখার শেষ প্রান্তে দেখো একটা ফুসফুস রয়েছে, আবার এই দিকে একটা ফুসফুস রয়েছে। এই ফুসফুসের গায়ে অসংখ্য বায়ুথলি রয়েছে। এক একটা ফুসফুসের গায়ে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। আর এই দিকে, এই যে বাম দিকের ফুসফুসটাকে বলা হয় বাম ফুসফুস, ডান দিকের ফুসফুসকে বলা হয় ডান ফুসফুস। এই বাম দিকের ফুসফুসটি আমার দুটো খণ্ডে ভাগ করা হয়েছে, আর ডান দিকের ফুসফুসটা 3টে খণ্ডে ভাগ করা হয়েছে। দেখো এখানে এই যে এক একটা ফুসফুসের গায়ে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। আর বাম ফুসফুসকে দুটো খণ্ডে আর ডান ফুসফুসকে 3টে খণ্ডে ভাগ করা হয়েছে। আর ফুসফুসের গায়ে অসংখ্য রক্তজালক থাকে। রক্তজালকের মধ্যে রক্ত রয়েছে, যার কারণে ফুসফুসের রংটা লালচে হয়। কিন্তু যারা ধূমপান করে বা বয়স্ক যারা ধুলোবালির সংস্পর্শে থাকে বা যারা কলকারখানায় কাজ করে, তাদের ক্ষেত্রে ফুসফুসের রংটা অনেকটা কালচে টাইপের হয়। দেখো, এই যে কালচে গোলাপি টাইপের হয়। আবার বয়স্কদের ক্ষেত্রে বাতাস থেকে ধুলো ময়লা ঢুকে ক্রমশ কালো কালো ছোপ পড়ে যায়। দেখতে পাচ্ছ? তাহলে আমরা ফুসফুসের রং কিরকম সেটা আমরা এখান থেকে জানলাম। এরপর জানবো ফুসফুস কি কাজ করে। ফুসফুস কি কাজ করে? আচ্ছা দেখো, আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা কেন খাচ্ছি? না, সেই খাদ্যটা আমরা যে খেয়ে আমরা শরীরে শক্তি উৎপন্ন করতে পারি। যে শক্তি আমাদেরকে আমাদের জীবনের চলাফেরার ক্ষেত্রে, সেই শক্তি আমাদেরকে বেড়ে ওঠা বা সমস্ত দিক থেকে কাজকর্ম করার জন্য সাহায্য করে। তাহলে খাবার খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি। আচ্ছা, খাদ্যটা তো আমরা খেলাম, কিন্তু সেই খাদ্যটা জারণ হতে হবে। সেই জারণের জন্য আমাদের দরকার অক্সিজেন। সেই অক্সিজেন আমরা পাবো কোথায়? সেই অক্সিজেন আমরা পাবো বাতাসের মধ্যে রয়েছে অক্সিজেন। আচ্ছা, সেই বাতাসের মধ্যে থেকে অক্সিজেনটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, মানে প্রশ্বাসের মাধ্যমে আমরা শরীরের মধ্যে নিয়ে আসি। শরীরের মধ্যে এই যে বলেছে দেখো, বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেয়া, সেই টেনে নেয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়া। তাহলে অক্সিজেন বাইরে থেকে আমরা যে পদ্ধতির মাধ্যমে শরীরের মধ্যে ঢোকাচ্ছি, সেটাকে বলছি আমরা প্রশ্বাস। আবার দেখো, শরীর থেকে বা বিপাক ক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে, সেটাকে শরীর থেকে বাইরে বের করে দিচ্ছি। মানে যে পদ্ধতির মাধ্যমে শরীর থেকে বাইরে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছি,
সেই পদ্ধতিকে আমরা নিঃশ্বাস বলছি। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেয়া, এটাকেই বলা হচ্ছে নিঃশ্বাস। শরীরে মধ্যে অক্সিজেন ঢোকানোটাকে বলা হয় প্রশ্বাস, আর কার্বন ডাই অক্সাইডকে বার করে দেওয়াকে বলা হচ্ছে নিঃশ্বাস। তাহলে আমরা দেখলাম শ্বাসনালীর মাধ্যমে বাতাসটা, মানে বাতাসের অক্সিজেন আমাদের ফুসফুসের মধ্যে চলে এলো। এই যে দেখতে পাচ্ছ, ফুসফুসের মধ্যে চলে এলো, প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের মধ্যে চলে এলো। ফুসফুসের মধ্যে রয়েছে অসংখ্য বায়ুথলি। এক একটা ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি, এই যে বলেছিলাম। তাহলে সে অক্সিজেন ওই বায়ুথলিগুলোকে ভর্তি করে দিল। এরপর ফুসফুসের মধ্যে রয়েছে দেখো অসংখ্য রক্ত জালক। এই যে ফুসফুসের মধ্যে বায়ুথলিগুলো অক্সিজেন ভর্তি হওয়ার পর সেগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জালকের মধ্যে প্রবেশ করলো। তাহলে কি হবে? অক্সিজেন রক্ত জালকের মধ্যে প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করে রক্তে অক্সিজেন মিশে গেল। রক্তে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়া, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আমরা কি বলবো? বিশুদ্ধ রক্ত। সেই বিশুদ্ধ রক্ত আমাদের এই ফুসফুস থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। এর আগের পর্বে আমরা পড়েছিলাম হৃৎপিণ্ড একটা পাম্প। সেই পাম্পের মাধ্যমে হৃৎপিণ্ড পাম্প করে সেই রক্তগুলোকে শরীরের বিভিন্ন কলাকোষে পৌঁছে দেবে। বুঝতে পারলে? আবার দেখো, এই যে কলাকোষগুলো, আমাদের শরীরে যে বিভিন্ন কলাকোষ রয়েছে, সেই কলাকোষগুলোতে রয়েছে কি? বিভিন্ন বিপাক ক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডটা ওই রক্তের মাধ্যমেই আবার কোথায় আসবে? রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড থেকে পাম্প করে আবার ফুসফুসে চলে যাবে। ফুসফুসে গেলে সেখানে রয়েছে, সেখানে যে রক্ত মধ্যে রক্তজালক রয়েছে, ঠিক একই পদ্ধতিতে রক্ত রয়ে যাবে, আর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড আবার ফুসফুস থেকে শ্বাসনালীর মাধ্যমে, নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালী দিয়ে বাতাসের অক্সিজেন আমাদের ফুসফুসের বায়ুথলিকে ভর্তি করলো। সেই বায়ুথলি থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে গেল। রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে গেল, মানে বিশুদ্ধ রক্ত হলো। সেই বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে গেল। হৃৎপিণ্ড সেটাকে পাম্প করে শরীরের বিভিন্ন কলাকোষে পৌঁছে দিল। আবার কলাকোষের মধ্যে বিভিন্ন বিপাক প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তার মানে আমরা যেটাকে দূষিত রক্ত বলছি, সেই দূষিত রক্ত হৃৎপিণ্ডে এলো। হৃৎপিণ্ড থেকে পাম্প করে আবার ফুসফুসে পৌঁছে দিল। ফুসফুসের মধ্যে রক্ত জালকের মধ্যে, রক্তের মধ্যে, ফুসফুসের মধ্যে রয়েছে রক্ত জালক, সেখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে গিয়ে আবার নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বাসনালী দিয়ে বাইরে বেরিয়ে গেল। এই হচ্ছে পদ্ধতি, প্রশ্বাস বা নিঃশ্বাসের পদ্ধতি। এখানে আরেকটা জিনিস জানার আছে, বিশুদ্ধ রক্ত তাহলে আমরা কাকে বলবো? অক্সিজেন যুক্ত রক্তকেই বলবো বিশুদ্ধ রক্ত। আর দূষিত রক্ত কাকে বলবো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে বলবো দূষিত রক্ত। আমরা ফুসফুসের অবস্থান বলেছি।
ফুসফুস রয়েছে বক্ষ পিঞ্জরের মধ্যে। এই যে বক্ষ পিঞ্জর মানে বুকের মধ্যে যে অস্থি রয়েছে, যাকে বক্ষ অস্থি বলছি, যেটা আমরা হৃৎপিণ্ডের অবস্থান বলতে গিয়ে বলেছিলাম, ঠিক সেই রকমই বক্ষ পিঞ্জর, এই যে দেখতে পাচ্ছ বক্ষ পিঞ্জর, এই বক্ষ পিঞ্জরের মধ্যে যে পেশি থাকে তাকে বলা হচ্ছে পঞ্জর পেশি। তাকে কি বলা হচ্ছে? পঞ্জর পেশি বা ইন্টারকোস্টাল মাসেল। বুক আর পেটের মধ্যে, বুক আর পেটের মধ্যে যে পেশিটা রয়েছে তাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। দেখো এখানে এই যে বুক আর পেটের মাঝখানে যে পেশিটা রয়েছে তাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই প্রশ্বাস বা নিঃশ্বাসের জন্য এই দুটো পেশি খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পঞ্জর পেশি আর একটা হচ্ছে মধ্যচ্ছদা। দেখো এই যে পঞ্জর পেশি যখন প্রসারিত হচ্ছে আর এই মধ্যচ্ছদা যখন প্রসারিত হচ্ছে, পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা যখন প্রসারিত হচ্ছে তখন কি হয়? বাতাসটা, এটা কি স্পেসটা, মানে যখন প্রসারিত হচ্ছে মানে কি, তখন এরা স্পেসটা বেড়ে যাচ্ছে, খাঁচাটা বেড়ে যাচ্ছে, তখন বাতাস থেকে অক্সিজেন আমাদের প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে। আবার যখন এরা সংকুচিত হচ্ছে, পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা, এই যে এখানে দেখো পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা যখন সংকুচিত হচ্ছে, দেখো ছোট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? চুপসে যাচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা নিঃশ্বাস বলছি। তাহলে এখানে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারলাম যে প্রশ্বাসের সময় কি হয়, এই পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা প্রসারিত হয়, অনেকটা জায়গা হয়, যার কারণে বাতাসের অক্সিজেন ঢোকে। আবার যখন দেখো পঞ্জর পেশি আর মধ্যচ্ছদা সংকুচিত হয়, তখন বাতাসের কার্বন ডাইঅক্সাইড, শরীরের যে কার্বন ডাইঅক্সাইডটা, সেটা নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়। এখানে দেখো আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, আচ্ছা বাতাস ভেতরে ঢোকে, একে বলা হয় প্রশ্বাস, আর এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে খাঁচা চুপসে যায়, বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। তাহলে এই জিনিসগুলো প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয়, কোন পেশি বাড়ে কোন পেশি কমে, জিনিসগুলো সব আমি আলোচনা করে দিলাম। এবার করব ফুসফুসের সমস্যা। ফুসফুসের সমস্যা দেখো এখানে দেখা বলছে শীতকালে শ্বাস নিতে কষ্ট হয়। শীতকালে তোমরা লক্ষ্য করে থাকবে অনেকে সাই সাই আওয়াজ হয়, এই যে সাই সাই আওয়াজ হয়, মানে কি হয় ব্যাপারটা, শীতকালে কফটা জমে যায়, ছাতির মধ্যে কফটা জমে যায়, তখন শ্বাসকার্য নিতে অসুবিধা হয়, তখন সেটা সাই সাই করে আওয়াজ হয়। ঠিক আছে, শীতকালে ছাতিতে কফ জমে যায়, যার ফলে সাই সাই শব্দ শোনা যায়, এটা একটা ফুসফুসের সমস্যা। 2 নম্বর দেখো, ফুসফুসের সমস্যা হলে কাশির সঙ্গে রক্ত পড়ে, শরীরের ওজন কমে যায়। 3 নম্বর, এমন কাশি হয় দম ফেটে যায়। দেখো এই যে কাশতে থাকেন, দম নিতে খুব কষ্ট হয়, মানে ফুসফুসের সমস্যা হলে প্রচন্ড পরিমাণে কাশি হয় আর দমও নিতে কষ্ট হয়। আর একটা ইম্পর্টেন্ট রয়েছে, ফুসফুসের মধ্যে
এক রকমের জীবাণু বসবাস করে, যাকে আমরা, সেই জীবাণুটার নাম তোমরা হয়তো জানো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। জীবাণুটার নাম কি এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেখতে পাচ্ছ এখানে টিউবারকুলোসিস, এখানে দেখতে পাচ্ছ টিবি কথাটা শুনেছ নিশ্চয়ই। টিবি মানে যক্ষা। এই ফুসফুসের মধ্যে এই জীবাণুটা বাসা বাঁধে, যার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটার ফলে আমাদের যক্ষা, যেটাকে আমরা টিবি বলি, সেই মারাত্মক রোগটি হয়ে থাকে। এইগুলো ফুসফুসের সমস্যা। এখানে কিছু দিয়েছে, দেখো, এখানে ফুসফুস, দু রকমের ফুসফুস দিয়েছে। একটা ফুসফুস হচ্ছে এটা সুস্থ মানুষের ফুসফুস, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ মানুষের ফুসফুস। আর দূষণে আক্রান্ত মানুষের ফুসফুস দেখো কেমন কালো টাইপের হয়ে গেছে, এটা হচ্ছে দূষণে আক্রান্ত মানুষের ফুসফুস। তাহলে আমরা ফুসফুসের সমস্যাগুলো আলোচনা করে নিলাম।